মাত্র 1 চামচ প্যারাসিটামলে কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতো এমন ভুল দয়া করে কোনো মা করবেন না। রাত বাজে তখন 2টা। আমার মেয়ের খুব জ্বর। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন, আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে আমার মেয়েটা কাঁদছিল, জ্বরের ঘোরে ছটফট করতেছিল। মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলল, বাচ্চা এত কাঁদলে বাড়ির অন্য মানুষ কিভাবে ঘুমাবে? বাচ্চাকে কি কিছু খেতে দাও না নাকি? কেমন মা হয়েছো? বাচ্চাকে ঠান্ডা করে রাখতে পারো না? আমি বললাম, মা দেখুন না মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলে, এমন জ্বর মাঝে মধ্যে আসে, ওয়েদার বদলাচ্ছে তাই। ঘরে কি কোনো ওষুধ নেই নাকি? আমি বললাম, প্যারাসিটামল আছে। শাশুড়ি বলল, ওইটাই 1 চামচ খাওয়াও, সকালে দেখবে মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি বললাম, মা এটা অনেকদিন আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না। আমার শাশুড়ি বলল, এটা জানার কি আছে, 1 চামচ খাওয়াই দাও তাহলেই হবে। আমি বললাম, থাক মা, কালকে ডক্টর দেখায় তারপরে খাওয়াবো। আমার শাশুড়ি রেগে গিয়ে বলল, নাটক করো? রাত হলেই এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না, মরলে তুমি একা রাত জেগে মরো, সবাইকে কেন বিরক্ত করে মারো? একথা শুনে আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মা, আমি কিভাবে ওর কষ্ট সহ্য করব? মেয়ে বারবার চিৎকার করতেছিল। আশেপাশে কোনো হসপিটাল বা ডাক্তারও ছিল না যে সেখানে নিয়ে যাব। আমার শাশুড়ি ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল, সে এমনিতেই ওষুধ খেতে চায় না। আমার শাশুড়ি 1 চামচ নিয়ে বলল, মেয়েকে খাওয়াই দাও। মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল আর ছটফট করতেছিল। আমার শাশুড়ি আমার মেয়েকে জোর করে ধরে হা করায়, আর আমি ওষুধটা ঢেলে দেই। ওষুধ খাওয়ানোর পর থেকে আমার মেয়ে আরো বেশি ছটফট করতেছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মেয়ে চোখ উল্টে ফেলছে প্রায়, তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কান্নাকাটি শুরু করি। আমার শাশুড়ি আমার কোল থেকে আমার মেয়েকে টান দিয়ে নিয়ে নেয়, বলে যে কিছুই হয়, এত ন্যাকামি করার কিছুই নাই। আমার শাশুড়ি আমার মেয়েকে ওপর নিচ করে ঝাঁকাতে থাকে। এমন ছটফট করতে করতে আমার কলিজার ধন একটা সময় জন্মের মতো ঘুমিয়ে যায়। আমার শাশুড়ি বলে, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পড়াতে হয়, দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝতে পারিনি এই ঘুমিয়ে আমার মেয়ের শেষ ঘুম। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মেয়ের বিছানা রেডি করে শাশুড়ির কোল থেকে নিতে গিয়ে দেখি আমার মেয়ে আর নিঃশ্বাস নিচ্ছে না। আমি চিৎকার করে উঠি, আল্লাহ গো বলে। সবাই আমার চিৎকার আর কান্নাকাটিতে আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন। আমার মেয়ে আর নিঃশ্বাস নিচ্ছে না, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি মাত্র না তাকে ঘুম পাড়ালাম। আমি তখন তাকে বললাম, আপনি তো আমার বাচ্চা কান্নাকাটি করলে খুবই বিরক্ত হতেন, তাই হয়তো তাকে চিরকালের মতো ঘুম পড়িয়ে দিয়েছেন। মেয়েটাকে তখনও বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীর কাছে ফোন দিলাম। আমার শ্বশুর এসে বলে, এত রাতে কি নাটক শুরু করছো? একটু আগেও তো কান্নাকাটি করলো, এই অল্প সময়ের ভিতর কি এমন হলো? আমি আমার শ্বশুরকে বললাম, দেখুন আব্বা, আমার মেয়ে শ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন, ওকে হসপিটালে নিতে হবে, আমি মরে যাব আমার মেয়ের কিছু হলে। আমার শ্বশুর আমাকে ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, বাড়ির বউয়ের কথায় ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। এদিকে আমি বারবার আমার স্বামীকে কল দেই, সে ঘুমিয়েছিল। একটা সময় পর সে কল রিসিভ করে। আমি তাকে সবকিছু বলি। হাজার হোক সে তো বাবা, সে তার পরিচিত একজনকে গাড়ি নিয়ে আসতে বলে। প্রায় 40 মিনিট পর গাড়ি আসে। আমার শ্বশুর শাশুড়ি অনেক হুমকি ধামকি শুরু করে আমাকে। আমি কারো কথাই শুনিনি, আমাকে যেতে বাধা দেয়, বলে এত রাতে বাড়ির বউ বাড়ির বাইরে যাবে না, মেয়ের কিছুই হয়নি। আমি কারো কথা না শুনে মেয়েকে একাই বুকে চেপে গাড়িতে উঠি। আমার কান্না দেখে গাড়ির ড্রাইভারটা পর্যন্ত বসে বসে কাঁদছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ি। মেয়েকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। সেখানে দায়িত্বরত ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে। আমার সন্তান এই তো কিছুক্ষণ আগেও আমার বুকে ঘুমিয়েছিল, আর এখন নেই। এটা কিভাবে আমি মা হিসেবে মানবো? আমি ডক্টরকে বলি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে। ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারে, কি হয়েছিল তিনি জানতে চান। আমি ডক্টরের সাথে সবটাই খুলে বলি। ডক্টর আমার মেয়েকে নিয়ে যান, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়। ততক্ষণে সকাল হয়ে গেছে। আমার স্বামীও ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। একটা সময় পর ডক্টর আমার কলিজার ধনকে নিয়ে আসে। আমি তখনও আশায় বুক বেঁধে বসেছিলাম, গেটের দিকে তাকিয়েছিলাম। ডক্টর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে, বাচ্চা কান্নারত অবস্থায় প্যারাসিটামল খাওয়ানোর কারণে সেটা ফুসফুসে চলে গিয়েছে। আধা চামচ খাওয়ানোর বদলে এতটুকু বাচ্চাকে 1 চামচ প্যারাসিটামল খাওয়াইছে। আপনার বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গেছে। আমার মেয়েটার বয়স ছিল মাত্র 15 মাস। আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি। তারপর কি হয়েছে জানি না, আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েক। আমার মেয়েকে মাটি দেওয়া হয়। আমি মা হয়ে আমার মেয়ের মায়াবী মুখটা শেষবারের মতো একটাবার দেখতেও পারিনি। আমার বুকের মানিকটাকে ছাড়া কখনো একটা রাতও কাটায়নি।
কিন্তু আজ কত রাত তাকে আর চোখে দেখি। কেউ আমাকে আর মা বললে ডাকে না। আমার সন্তানের গন্ধ আমি আর পাই না। আমার শারীরিক অবস্থা খারাপ, তাই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সন্তানের সমস্ত স্মৃতি, তার দোলনা, তার কাঁথা, তার কাপড় চোপড় সবকিছুই আমার শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে। আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো? এই গল্পটি নেওয়া হয়েছে একটি অসহায় আপুর জীবন থেকে। আপুটির কষ্ট শুধু সেই মাই বুঝতে পারবে যে মা সন্তান হারিয়েছে। অনেক সময় গ্রামের মুরব্বীরা অনেক ধরনের কথা বলে থাকে যেটা কিনা অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ। সেটা হতে পারে আপনার শাশুড়ি, শ্বশুর, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি অথবা পাড়া প্রতিবেশী। মা হিসেবে আপনার কাছে যেটা অযৌক্তিক মনে হবে সেটা আপনি কখনোই করবেন না। কোনো মায়ের বুক থেকে সন্তান হারালে শুধুমাত্র সেই মাই বলতে পারে কতটা ব্যথা। কিছুদিন পর সেই ব্যথা সবাই ভুলে যেতে পারে, শুধু পারে না মা। সবাই সচেতন থাকবেন এবং এরকম ভুল কখনো কেউ করবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করে যেন আপনার শেয়ারের মাধ্যমে আরো কিছু মায়ের কাছে এই ভিডিওটি পৌঁছায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।